বাসার কলিং বেলটা বাজতেই দরজা খুলে দিলেন ইশরাতের মা রিমা বেগম। মেয়েকে দেখেই তার কপালের বাস গভীর হলো। ইশরাতের চোখ মুখ বড্ড ক্লান্ত, চুলগুলো উস্কো খুস্কো। রিমা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, সারা রাত কোথায় ছিলি তুই ইশরাত? ফোনটাও বন্ধ। তুই জানিস আমি কতটা চিন্তায় ছিলাম? ইশরাত জুতাগুলো একপাশে খুলে রেখে বিরক্ত মুখে বলল, উফ মা, বললাম না একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, রিসার্চের কাজ ছিল। রিমা মেয়ের পিছু পিছু ড্রয়িং রুম পর্যন্ত এলেন, তার গলা কাঁপছে উদ্বেগে। কি সব কাজ করিস তুই বলতো? আমার খুব ভয় লাগে, দিনকাল ভালো না, যদি তোর কিছু হয়ে যায়। ইশরাত মায়ের কাঁধে হাত রেখে কৃত্রিম হাসলো। তার চোখের মনি এখন আগের চেয়ে অনেক বেশি কালো, গভীর। সেখানে মায়ের জন্য কোনো মায়া নেই, আছে এক অদ্ভুত শীতলতা। আমাদের কিচ্ছু হবে না মা, তুমি শুধু শুধু টেনশন করো। যাও তো, এক কাপ কফি দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ইশরাত চোখ বন্ধ করলো। জলের দ্বারা তার শরীর বেয়ে নামছে, কিন্তু গত রাতের সেই মিলনের স্মৃতি কিছুতেই ধুয়ে যাচ্ছে না, বরং জলের স্পর্শে তার শরীরের যে জ্বালা আবার ফিরে আসছে। পেটের ভিতর এক অদ্ভুত নড়াচড়া অনুভব করছে সে। সেই অশুভ সত্তাটা তার ভিতরে নিজের জায়গা করে নিচ্ছে। গোসল ছেড়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ইশরাত বিছানায় বসলো। ড্রয়ার থেকে একটা লাল মলাটের ডায়েরি আর কলম বের করলো। চোখের দৃষ্টিতে এখন শিকারী বাঘিনীর ক্ষিপ্রতা। কলমের ডগা দিয়ে ডায়েরির পাতায় খসখস করে লেখলো, মিশন কুমারী বলি। তার সদ্য প্রেমিক সেই পিশাচ আবিরের জন্য তাকে কুমারী মেয়ে জোগাড় করতে হবে। তাদের নিয়ে যেতে হবে নিশির বিলে। তারপর আবির তাদের সাথে কি করবে সেটা ভাবতেই ইশরাতের ঠোঁটে এক বিকৃত হাসির রেখা ফুটে উঠল। নিজের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলো সে। কিন্তু প্রশ্ন হলো, মেয়েগুলোকে নিয়ে যাবে কি করে? এমন কোনো গল্প পাততে হবে যাতে তারা শেষায় মৃত্যুর পাদে পা দেয়। ঠিক এমন সময় দরজায় নক করলো। ইশরাত আপু, আসবো? ইশরাত দ্রুত ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে পেলে বলল, আয় লুবাবা, দরজা খোলা। লুবাবা ইশরাতের পাশের ফ্লাইটে থাকে। বয়স সবে 19, দুধে আলতা গায়ের রং, চিপচিপে গরম আর মায়াবী চোখ। ইশরাতের এই রহস্যময় রিসার্চ নিয়ে তার প্রবল কৌতূহল। সে প্রায় আসে ইশরাতের অ্যাডভেঞ্চারের গল্প শুনতে। লুবানা ঘরে ঢুকে বিছানার এক কোনায় বসলো, তার চোখে মুখে কৌতূহল। কি আপু, কাল নাকি নতুন কোনো স্পটে গিয়েছিলে? কেমন দেখলে? কিছু পেলে? ইশরাত আয়নার সামনে বসে চুলে চিরুনি চালাচ্ছিল। লুবানার প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে হাসলো। এই তো, সেখানে নিজেই জালের কাছে এসেছে। আরে লুবাবা, জায়গাটা যে এত সুন্দর তা বলার মতো না, যেন স্বর্গের টুকরো। চারদিকে পাহাড়ি জঙ্গল, মাঝখানে টলটলে বিল, আর বাতাসটা, উফ, ওখানে গেলে আর ফিরতে ইচ্ছে করে না। লুবানা চোখ বড় বড় করে বলল, বলো কি, সত্যি এত সুন্দর? ইশরাত ঘুরে বসে লুবানার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এক সম্মোহনী শক্তি। হ্যাঁ রে, আমি তো ভাবছি নেক্সট ট্রিপে তোকে নিয়ে যাব। যাবি আমার সাথে? লুবানা খুশিতে প্রায় লাফিয়ে উঠল, কিন্তু পরক্ষণে তার মুখটা চুপসে গেল। কিন্তু আপু, মা কি যেতে দিবে? আর জায়গাটা কি সেফ? শুনেছি ওখানে নাকি ভূত প্রেত থাকে। ইশরাত শব্দ করে হেসে উঠল। উঠে এসে লুবানার পাশে বসে তার হাতটা ধরলো। দূর পাগলি, ওসব মানুষের বানানো গাল গল্প। আমি তো সারা রাত ছিলাম, কই ভূত তো আমায় খেলো না। তারপর ইশরাত গলাটা একটু খাদে নামিয়ে লুবানার কানের কাছে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা লুবাবা, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? লুবানা লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে বলল, না আপু, আমার ওসব প্রেম টেম ভালো লাগে না, আর আম্মু জানলে মেরেই ফেলবে। ইশরাত লুবানার চিবুকটা ধরে মুখটা তুলে ধরলো। লুবানার চোখে চোখ রেখে বলল, তার মানে তুই এখনো একদম পিওর, মানে ভার্জিন? লুবানা লজ্জায় এতটাই জড়সড় হয়ে গেল যে কথা বলতে পারল না, শুধু সলজ্জ ভঙ্গিতে মাথা নেড়ে হা জানালো। ইশরাতের বুকের ভেতরটা উল্লাসে নেসে উঠল। পারফেক্ট, আবিরের জন্য এর চেয়ে ভালো উপহার আর হতে পারে না। এই নরম অক্ষত শরীরটা যখন আবির ছিঁড়ে খাবে তখন ওর ক্ষমতা কতটা বাড়বে। কিন্তু পরক্ষণেই একটা চিন্তার রেখা দিল ইশরাতের কপালে। লুবানা তাদের প্রতিবেশী, যদি ওর সাথে খারাপ কিছু ঘটে, লুবানা যদি আর ফিরে না আসে, তখন পুলিশি ঝামেলা হতে পারে। লুবানার মায়ের কাছে কি জবাব দেবে? তবে সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবিরের দেওয়া কামনার বিষ এখন ইশরাতের রক্তে। সে মনে মনে বলল,
পরেরটা পরে দেখা যাবে, আগে তো আবিরকে খুশি করি। বিকেলের আকাশটা মেঘলা, নদীর ধারে বসে আছে অদরা আর সায়ন। বাতাসটা কেমন যেন বাড়ি স্যাঁতস্যাঁতে, নদীর জলও আজ গোলাটে, শান্ত নয়। অদরা আনমনে নদীর ঢেউ গুনছিল, তার মনের ভিতর এক অজানা আশঙ্কা তোলপাড় করছে। সায়ন, আমার কেন জানি মনে হচ্ছে আমরা খুব বড় কোনো বিপদে পড়তে চলেছি। ওই মেয়েটার চাহনি, তার পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আমি শান্তি পাচ্ছি না। সায়ন একটা ছোট নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে নদীতে ছুঁড়ে মারল। পাথরটা টুপ করে ডুবে গেল। সে গম্ভীর গলায় বলল, আমারও একই পিল হচ্ছে অদরা। শত্রু আড়ালে থাকলে যুদ্ধ করা কঠিন। আমার মনে হয় আমাদের একবার নিশিবিলে যাওয়া উচিত। সেখানে গিয়ে দেখা দরকার ওখানে নতুন কিছু ঘটছে কিনা। অদরা আতকে ওঠে সায়নের হাত খামচে ধরল। আবার ওখানে? সায়ন, তুমি কি পাগল হয়েছ? ওখান থেকে আমরা যে বেঁচে ফিরেছি এটাই তো অলৌকিক। আবার ওখানে যাওয়া কি ঠিক হবে? সায়ন অদরার বয়াত্ত মুখের দিকে তাকিয়ে নরম হলো। সে দীর্ঘ শ্বাস পেলে বলল, না, ঠিক বলেছ। এখনই ওখানে যাওয়া ঠিক হবে না। ওটা বাঘের গুহায় মাথা দেওয়ার মতো হবে। আচ্ছা শোনো, আমরা আপাতত কিছুই করব না, শুধু সাবধানে থাকব। যতক্ষণ না আমাদের উপর সরাসরি কোনো প্রভাব পড়েছে বা কোনো আক্রমণ আসছে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। অদরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, সেটাই ভালো। চলো, সন্ধ্যা হয়ে আসছে, আর বাইরে থাকা সেফ না। সায়ন উঠে দাঁড়িয়ে বাইকের দিকে এগোলো। অদরা তার পিছু নিল। বাইক স্টার্ট দিতেই এক দমকা হাওয়া এসে ওদের ছুঁয়ে গেল। বাতাসের সেই শোষো শব্দে যেন কারোর কান্নার আওয়াজ মিশেছিল। দুজন বাড়ির পথে রওনা হলো, কিন্তু তারা জানে না নিশিবিলে সেই অন্ধকার হাত অনেক লম্বা হয়ে ইতিমধ্যে শহরের দিকে ধেয়ে আসছে। দুপুরের কড়া রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে, কিন্তু ইশরাতের মনের ভিতর এখন অমাবস্যার অন্ধকার। সে লুবানাকে নিজের ঘরে ডেকে দরজাটা আলতো করে বেরিয়ে দিল। তারপর লুবানার হাত দুটো ধরে খুব আপনজনের মতো করে বলল, শুন লুবানা, একটা খুব জরুরি কথা। আমি যে তোকে নিয়ে এই স্পটে যাচ্ছি, এই কথা বলেও বাড়ির কাউকে বলবে না। মা বা আন্টি জানলে কিছুতেই যেতে দেবে না, উল্টো আমার যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। লুবানা সরল বিশ্বাসে মাথা নাড়ল, তার চোখে অ্যাডভেঞ্চারের নেশা। না না আপু, আমি কাউকে বলবো না। আমি আম্মুকে বলেছি আমি আমার এক কলেজ ফ্রেন্ডের বাসায় গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, রাতে ফিরবো না। ঈশ্বর সন্তুষ্টির হাসি হাসল। লুবানার চিবুকটা নেড়ে দিয়ে বলল, গুড গার্ল, একদম ঠিক বলেছিস। যা, এখন রেডি হয়ে থাক, আমি কল করলেই বেরিয়ে আসবি। লুবানা চলে যেতেই ইশরাত আর সেই লাল ডায়েরিটা বের করলো না, বরং সাদা একটা কাগজ আর কলম নিয়ে বসলো। তার হাতের লেখা এখন আর আগের মতো নেই, কেমন যেন আঁকা বাঁকা হিংস্র। সে লুবানার নাম করে একটা চিঠি লিখতে শুরু করলো। মা, আমাকে ক্ষমা করো, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি। আমরা একে অপরকে ভালোবাসি, আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি আর ফিরবো না, আমি আমার নতুন জীবন শুরু করতে চাই। চিঠিটা বাস করতে করতে ইশরাতের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। এই একটা চিঠিতেই লুবানার নিখোঁজ হওয়ার সমস্ত দায় লুবানার নিজের কাঁধেই চাপবে। পুলিশ বা পরিবার ভাববে মেয়ে পালিয়েছে, কেউ নিশিবিলের দিকে সন্দেহের আঙ্গুল তুলবে না। সন্ধ্যা নামার ঠিক আগে ইশরাত খুব সাবধানে লুবানাদের বাড়ির পেছনের জানালার কানে সে চিঠিটা গুজে দিয়ে এলো। এমন ভাবে রাখলো যেন লুবানার ঘর গোছানোর সময় সহজেই কারো চোখে পড়ে। পরের দিন সকাল, আকাশটা মেঘলা। শহরের শেষ প্রান্তে মেইন রোডের মোড়ে একটা বড় কড়াই গাছের নিচে লুবানা দাঁড়িয়ে আছে, কাঁধে ছোট একটা ব্যাগ, চোখে মুখে উত্তেজনার চাপ। কিছুক্ষণ পরেই ধুলো উড়িয়ে ইশরাতের কালো জিপ গাড়িটা এসে থামলো। ইশরাত চালকের আসন থেকে ঝুঁকে দরজাটা খুলে দিল। চোখে কালো চশমা, ঠোঁটে হালকা লিপস্টিক। উঠে পর জলদি। লুবানা লাফিয়ে গাড়িতে উঠে বসলো। ইশরাত গাড়ির গতি বাড়িয়ে দিল। শহরের কোলাহল পেছনে পেলে গাড়ি ছুটল সেই অভিশপ্ত গন্তব্যের দিকে। লুবানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আপু, জায়গাটা কত দূরে? পৌঁছাতে কতক্ষণ লাগবে? ইশরাত স্টিয়ারিং এ আঙ্গুল টুকতে টুকতে বলল, বেশি না রে, এই তো আর 2-3 ঘন্টা, তারপরেই দেখবি আসল মজা। লুবানা হাসলো। সে বুঝতেই পারল না এই যাত্রা তার জীবনের শেষ যাত্রা হতে চলেছে। আর ইশরাত মনে মনে হিসাব কষছে, আজ রাতেই তার প্রভু আবিরকে সে উপহার দিবে এক টাটকা কুমারী মাংস। না,
লুবানা যেও না, ফিরে এসো। অদরা চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার বুকের ভিতরটা পাকা হয়ে গেছে ভয়ে, শরীরটা গামে চপচপ করছে। আবার সেই স্বপ্ন, কিন্তু এবারে স্বপ্নটা আরো স্পষ্ট, আরো ভয়ানক। সে দেখলো ইশরাত গাড়ি চালাচ্ছে, তার পাশের সিটে বসে হাসছে তাদেরই পাড়ার সেই মিষ্টি মেয়ে লুবানা। গাড়িটা সোজা ঢুকে যাচ্ছে নিশির বিলের সেই কুয়াশাচ্ছন্ন জঙ্গলে, আর জঙ্গলের ওপাশ থেকে দুটো জলজলে নীল চোখ তাদের জন্য অপেক্ষা করছে। অদরা বিছানায় বসে হাঁপাতে লাগলো। তার মানে তার সন্দেহই ঠিক, আবির মরেনি। সে ইশরাতকে নিজের দাসী হিসেবে ব্যবহার করছে। ইশরাত এখন আর মানুষ নেই, সে ওই পিশাচের হাতের পুতুল। আর লুবানাকে বলির পাঠা বানানো হচ্ছে। অদরা আর এক মুহূর্ত দেরি করলো না, কাপা কাপা হাতে ফোনটা তুলে সায়নকে কল দিল। রিং হতেই ওপাশ থেকে সায়ন ফোন ধরলো। তার গলাও বেশ ভারী। সায়ন, সর্বনাশ হয়ে গেছে। আমি আবার স্বপ্ন দেখেছি ইশরাত ও লুবানা নামের একটা মেয়েকে নিয়ে নিশির বিলে যাচ্ছে। আবির ওদের ডাকছে। সায়ন ও ইশরাতকে পুরোপুরি কন্ট্রোল করছে। অদরা এক নাগারে কথাগুলো বলে গেল। ফোনের ওপাশে কিছুক্ষণ পিন পতন নীরবতা, তারপর সায়নের গম্ভীর বরাট স্বর ভেসে এলো। আমি জানি অদরা, আমাকে আর বলতে হবে না। অদরা অবাক হয়ে বলল, তুমি জানো মানে? সায়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ ঠিক একই স্বপ্ন আজ ভোরে আমিও দেখেছি, হুবহুব এক দৃশ্য। ইশরাতের গাড়ি, লুবানার হাসি, আর শেষে সেই নীল চোখের দানব। ঘুম ভাঙ্গার পর থেকে আমি নিজেও স্থির হতে পারছি না। অদরার হাত থেকে ফোনটা প্রায় পরেই যাচ্ছিল। তুমিও দেখেছো? তার মানে আমাদের দুজনের সাথে এই অশুভ শক্তিটার মেন্টাল কানেকশন তৈরি হয়ে গেছে। ও আমাদের জানান দিচ্ছে যে ও ফিরছে। সায়ন বলল, হ্যাঁ, ও আমাদের ভয় দেখাতে চাইছে অথবা চ্যালেঞ্জ করছে। বুঝতেই পারছি এত সহজে ও আমাদের পিছু ছাড়বে না। সাধারণ অস্ত্র বা বুদ্ধি দিয়ে আর কাজ হবে না অদরা। ও এখন আর রক্ত মাংসের শরীরে নেই যে কুপিয়ে মেরে ফেলবো। অদরা কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে এখন কি করব আমরা? লুবানা মেয়েটাকে তো বাঁচানো দরকার, ও তো জানেও না কোথায় যাচ্ছে। সায়ন কিছুক্ষণ চুপ করে রইল। তার মস্তিষ্কে জ্বরের বেগে চিন্তা চলেছে। তারপর ধীর গলায় সিদ্ধান্ত জানালো, শারীরিক শক্তি দিয়ে পিশাচের সাথে লড়াই করা যায় না, বিষের কাটাকাটি বিষ দিয়ে করতে হয়। আমাদের এমন কারো সাহায্য দরকার যার আধ্যাত্মিক ক্ষমতা আছে, তান্ত্রিক বা সাধক, যারা এসব অশরীরী কারবার বুঝে। আমি এখনই খোঁজ নিচ্ছি, তুমি শুধু শান্ত থাকো, আর বলেও একা বাড়ি থেকে বেরিও না। ফোনটা রেখে সায়ন বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ জমছে। এই মেঘ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না, দিচ্ছে এক আসন্ন মহাপ্রলয়ের ইঙ্গিত। সায়ন জানে তাকে খুব দ্রুত কাউকে খুঁজে বের করতে হবে। লুবানার হাতে সময় খুব কম। এই পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।